একাকিত্ব একাধারে আশীর্বাদ, আবার অন্যদিকে একাকিত্ব এমন একটা যন্ত্রণা যা অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেলে অভিশাপ হয়ে উঠতে বেশি সময় নেয় না। একাকিত্ব কতটা অসহ্যকর, কতটা নির্মম হলে একটা মানুষ পৃথিবীর কাছে মুক্তি প্রার্থনা করতে পারে, নাকি সেই মুহূর্তেই দেবদূতের মতো কেউ এসে দাঁড়ায় সেই একাকিত্ব থেকে তাকে তুলে আনতে? আপনাদের কি মত? হ্যাঁ, অবশ্যই জানাবেন এবং আজকের গল্পটাও শুনবেন। নমস্কার, আপনারা শুনছেন রাতের গল্প। রাতের গল্প মানেই মন ভালো করার গল্প। আজ আপনারা শুনবেন লেখিকা সুদীপ্তা ঘোষের কলমে তুমি কোন কাননের ফুল। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের গল্পগুলো শুনুন এবং প্রিয়জনদের সাথে একটু শেয়ার করে দিন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন কিনা একটু দেখে নিন। না করে থাকলে এক্ষুনি করে ফেলুন। শুনতে থাকুন আজকের গল্প তুমি কোন কাননের ফুল। আজ নার্সিংহোমে সকালের রাউন্ডটা দিতে এলো ডাক্তার আকাশ সেনগুপ্ত। সিস্টার মালবিকা তাকে দেখে হেসে বলল, গুড মর্নিং সিস্টার, নতুন কোনো পেশেন্ট আছে কি? স্যার, এই যে একজন নতুন পেশেন্ট অ্যাডমিট হয়েছে বেশ কিছুক্ষণ আগে। সিস্টারের কথায় জানলার পাশের কেবিনটার মধ্যে পেশেন্টের কাছে গিয়ে চমকে ওঠে আকাশ। একে আগে কোথায় দেখেছে যেন, মুখটা ভীষণ চেনা চেনা মনে হচ্ছে। অবশ্য কত রকমের পেশেন্ট আসে দিনরাত, সবার তো আর মুখ মনে রাখারও কথা নয়, অথচ এই মুখটা বেশ মনে আছে। তাই দেখা মাত্রই মনে হলো একে আগেও দেখেছে কোথাও, এই নার্সিংহোমে নাকি অন্য কোথাও। আকাশ ঠিক মনে করতে পারছে না। এর নাম জুঁই সান্যাল, সুইসাইড করার চেষ্টা করেছিল। জুঁই সান্যাল, ফুটন্ত জুঁই ফুলের মতোই তাজা আর মিষ্টি মেয়েটি। বয়স 20-21 হবে হয়তো। এই বয়সে সুইসাইড করতে চাইছে কেন কে জানে। নিশ্চয়ই প্রেমে ছ্যাঁকা খাওয়ার কেস। এই বয়সে তো এসব কেসই বেশি আসে। আকাশ এবার সিস্টার মালবিকার কাছে জানতে চাইল, আচ্ছা, এই মেয়েটি কি আগেও ভর্তি হয়েছিল এখানে? খুব চেনা লাগছে, মনে হচ্ছে আগেও দেখেছি একে। ডাক্তারের কথায় সিস্টার মালবিকা জবাব দিল, হ্যাঁ স্যার, এই মেয়েটি মাস 6 আগে স্লিপিং পিল খেয়ে সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু তারপরেও বেঁচে যায়। তা এবারে কেসটা কি? আকাশ মেয়েটির হাত পরীক্ষা করতে করতে জানতে চায়। ওই তো হাতের শিরা কাটছিল সকালবেলায়, সাথে সাথেই ধরা পড়েছিল বলে এই যাত্রাও রক্ষে পেল। আকাশ বুঝতে পারছে না এরকম একটা অল্প বয়সী ফুটফুটে মেয়ে কেন বারবার সুইসাইড করতে চাইছে। ব্যাপারটি খুব একটা সহজও নয়। মেয়েটি অজ্ঞানের মতোই পড়ে আছে, হাতে ব্যান্ডেজ বাঁধা রয়েছে। ওকে পরীক্ষা করে কটা ওষুধ লিখে দিল আকাশ সেনগুপ্ত। হাতের ক্ষতটা সেরকম গভীর নয়, রক্ত খুব একটা বেশি বেরোয়নি, তাই বেঁচে গেছে। যাবার সময় সিস্টারকে বলে গেল, ওর বাড়ির লোককে আমার সাথে একবার দেখা করতে বলবেন, খুব জরুরি দরকার। আকাশ একজন সাইকিয়াট্রিস্ট, নিজের চেম্বার আছে। তাছাড়া 2টো নার্সিংহোমের সাথেও সে জড়িয়ে রয়েছে। রোজ সকাল আর রাতে তাকে নার্সিংহোমে ভিজিট করতে আসতে হয়। সেই রকম একটা নার্সিংহোম এই সিটি লাইফ। 2 বছরের ডাক্তারি জীবনে এই রকম কেস কখনো দেখেনি আকাশ। একটা অল্প বয়সী মেয়ে কেন বারবার সুইসাইড করার চেষ্টা করছে? ওর বাবা মা এলে তবেই বোঝা যাবে যে একটু। ওরা নিশ্চয়ই কারণটা জানবে। কি যে বলবো ডাক্তার, কিছুই জানি না। আমরা দুজনেই সার্ভিস করি, এমনিতেও খুব ব্যস্ত থাকি। ওর দিকে দেখবার সেরকম সময় পাই না। ছোটবেলা থেকেই ও গভর্নেন্সের কাছে মানুষ, সে ওকে খুব ভালোবাসে, যত্ন করে।
দুবারই ওকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলো সুজাতা, মানে ওই গভর্নেন্স। এত সব কিছু পেয়েও মেয়েটার কিসের এত অভাব আমরা জানি না ডাক্তার, বুঝে উঠতে পারি না। অর্ণব সান্যাল মানে জুঁইয়ের বাবা আকাশের সামনে বসে কথাগুলো বলছিল। অ্যাকচুয়ালি জুঁই খুব সেন্টিমেন্টাল। ও চায় সব সময় মা বাবাকে আঁকড়ে ধরে রাখতে, সব কিছুতেই তার মা বাবাকে চায়, যেটা আমাদের পক্ষে মুশকিল ব্যাপার। আর আমরা কোনো সাধারণ চাকরি করি না, দুজনেই খুব দায়িত্বপূর্ণ পোস্টের আছি। আর ছোটবেলা থেকেই ওর আবদারগুলো যেন মেটাতে পারি না। তাছাড়া আমাদেরকে দুজনকে কাজের জন্য দেশ বিদেশে ঘুরতে হয়। বাড়িতে কদিন থাকি আমরা, আর কলকাতায় থাকলেও পার্টি, সেমিনার এসব অ্যাটেন্ড করতেই সময় চলে যায়। ছোটখাটো ব্যাপারে মাথা ঘামানোর সময় কোথায় আমাদের? রাখি সান্যাল মানে জুঁইয়ের মা কথাগুলো বেশ প্রচ্ছন্ন গর্বের সাথেই বলল। মেয়েটার মানে জুঁইয়ের বাবা মা এসেছে ডাক্তার আকাশ সেনগুপ্তর সাথে দেখা করতে, কিন্তু মেয়ের ব্যাপারে বাবা মা খুব একটা ওয়াকিবহাল নয়। কোনো কোনো বাবা মা ভাবেন দামি জিনিসপত্র দিলেই ছেলে মেয়ের প্রতি অনেক কর্তব্য করা হয়ে যায়, কিন্তু তার থেকে অনেক দামি বাবা মার ভালোবাসা, সন্তানের প্রতি তাদের খেয়াল রাখা, যেগুলো বেশিরভাগ বাবা মাই বুঝতে পারেন না বা বুঝতে চান না। আকাশ ওদের বলে দিল জুঁইয়ের গভর্নেন্স মানে সুজাতা যেন অবশ্যই দেখা করে তার সাথে। ওদের সাথে কথা বলে বোঝাই গেল জুঁইয়ের থেকেও ওদের কাছে নিজেদের কেরিয়ারের দাম অনেক বেশি। মেয়েটার ইচ্ছে পূরণ করার কোনো সদিচ্ছা তাদের একেবারেই নেই। পরদিন সকালে আকাশ নার্সিংহোম ভিজিট করতে গিয়ে আগে গেল জুঁইয়ের কেবিনে। মেয়েটা জেগে আছে, তবে দৃষ্টি সিলিং এর দিকে। এই সেরেছে, এবার বোধহয় সিলিং ফ্যানের সাথে দড়ি বেঁধে ঝুলে পড়ার কথা ভাবছে জুঁই। নইলে অত মন দিয়ে দেখছে কেন? সিস্টারকে বলতে হবে, একে চোখে চোখে রাখতে হবে সব সময়। গুড মর্নিং জুঁই, আজ কেমন আছো? বাহ, আজ তো অনেক ফ্রেশ লাগছে তোমায়। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে তো? জুঁই আকাশের কথার উত্তর না দিয়ে এবার বাইরের দিকে তাকিয়ে থাকলো। কি হলো, আমার কথার উত্তর দিলে না যে? বুঝেছি, আমাকে একদম পছন্দ হয়নি, তাই না? কি করব বলো, আমাকে এত বাজে দেখতে যে আয়নাও ভয় পায়, তাই আমি আমার মুখটা আয়নায় দেখি না কখনো। বাজে কথা! আচমকা জোরে চেঁচিয়ে ওঠে জুঁই। অবাক হয়ে আকাশ ওর দিকে তাকাতেই আবার বলে, এত বাজে কথা বলেন কেন আপনি? তুমি যদি আমার সাথে কথা বলতে তাহলে কি বাজে কথা বলতে হতো আমায়? রাগ রাগ মুখে জুঁই বলে ওঠে, আগে বলুন, আমাকে বাঁচান কেন বারে বারে আপনি? আমি তো বাঁচতে চাই না, মরে যেতেই চাই। এই আপনার জন্য আমাকে বেঁচে ফিরে যেতে হয় বাড়িতে। তাহলে আমায় এবার পুলিশে দিয়ে দাও। এতদিন খুন করলে পুলিশ ধরতো, এবার না হয় তোমাকে বাঁচানোর জন্য জেল খাটবো। আকাশের কথাগুলো শুনে জুঁইয়ের মাথাটা জ্বলে গেল যেন। কি ফালতু কথাই বলতে পারে এই লোকটা। এই এত বাজে কথা বলেন কেন আপনি? আপনি ডক্টর না হয়ে অ্যাক্টর হতে পারতেন। যত সব নাটকের কথাবার্তা। আকাশ আরো জোরে এসে বলে, বাপরে, এইটুকু মেয়ের এত রাগ আসে কোত্থেকে কে জানে? আপনাকে অত কিছু জানতে হবে না, আমায় এবার রিলিজ করে দিন তো, আমি বাড়ি যাব। বাড়ি যাওয়ার এত তাড়া কিসের শুনি? আবার নতুন করে সুইসাইডের উপায় খুঁজবে নাকি? তাতে আপনার কি? আমার বেঁচে থাকতে ভালো লাগে না, তাই মরতে চাই। আপনার জ্বালায় তো সেটাও পারছি না। কেন বাঁচতে চাও না তুমি? একটাই তো জীবন, এই সুন্দর পৃথিবী ছেড়ে অকালে চলে যেতে চাও কেন? একটু বলবে আমায়? আমাদের জীবনটা খুব দামি, তাই আমরা ডাক্তাররা প্রাণপাত করে একটা জীবন বাঁচাই, সেটা জানো তো? ওহ, ও তো জ্ঞান দেবেন না তো, কান ঝালাপালা হয়ে যায় এসব জ্ঞান শুনলে। তবে একটাই কথা বলবো,
মৃত্যুর কথা ভুলেও চিন্তা করবে না। প্রাণ খুলে হাসো, মজা করো, মরতে চেও না কখনো। হ্যাঁ, আমি মরতে চাই। আমি বেঁচে থেকে কার কি লাভ? আমার জন্য কেউ ভাবে না, কারো এতটুকু সময় নেই। সেই জ্ঞান হওয়া থেকে দেখছি আমি এই সংসারে আনওয়ান্টেড হয়ে আছি। যার নিজের বাবা মার সময় নেই তাদের একমাত্র সন্তানের জন্য, সেই সন্তানের বেঁচে থেকে কি লাভ বলতে পারেন? জুঁইয়ের দু চোখ বেয়ে অঝোর ধারায় জল পড়ছে, তার মোমের মতন মসৃণ গাল বেয়ে। ওর গলায় কথাগুলো যেন হাহাকারের মতো শোনাচ্ছিল। এত কষ্ট এইটুকু মেয়েটার মধ্যে রয়েছে, যা আকাশের ২৬ বছরের মনটাকে ভিজিয়ে দিচ্ছিল। সেও যেন জুঁইয়ের কষ্টের ভাগিদার হয়ে যাচ্ছে। তবু জুঁইকে বোঝানোর জন্য আকাশ বলে, কেউ কি লাভের জন্য বেঁচে থাকে? এই পৃথিবীতে বাঁচার অধিকার তো সবার আছে। তুমি তোমার জন্যই বাঁচবে জুঁই। আর তোমার বন্ধু বান্ধবরা তো আছে। তোমার কি কাউকে ভালো লাগে না? বন্ধুদের জন্য বাঁচতে চাও না তুমি? আকাশ জুঁইকে সমানে প্রশ্ন করে চলেছে। না না, আমার কেউ নেই। আমার কাউকে ভালো লাগে না, শুনলেন তো? আর আমাকে প্লিজ এসব বলে ডিস্টার্ব করবেন না। আমার এসব শুনতে ভালো লাগে না, একদম ভালো লাগে না। বলি জুঁই আবার মুখ গোঁজ করে পাশ ফিরে শুয়ে পড়ল। আকাশের খুব হাসি পাচ্ছিল। এইটুকু মেয়ের কত তেজ! না, এভাবে হবে না, অন্যভাবে ওর সব কথা জানা দরকার। ওর গভর্নেন্স মানে সুজাতা আন্টি এলে তবেই যদি কিছু জানা যায়। স্যার, আমি আসব? আপনি আমায় দেখা করতে বলেছিলেন জুঁইয়ের ব্যাপারে। আকাশ তাকিয়ে দেখে একজন বছর ৪৫-এর মহিলা দাঁড়িয়ে আছে দরজার বাইরে। আকাশ তাকে ভেতরে আসতে বলল। তিনি ভেতরে এসে চেয়ারে বসলেন। বেশ ভদ্র, মার্জিত চেহারা। উনি শাড়ির আঁচল দিয়ে ওনার মুখটা মুছলেন। আপনি জুঁইয়ের গভর্নেন্স? কত বছর আছেন ওদের বাড়িতে? আমি ওদের বাড়ি এসেছি জুঁইয়ের যখন ৪ বছর বয়স তখন। তার আগে ওর দাদু ঠাকুমার কাছেই মানুষ হয়েছে। তবে আয়াও ছিল একজন। আমি এসে শুনলাম ওর দাদু ঠাকুমা ওদের বাড়ি শান্তিনিকেতনে চলে যাবে। জুঁইয়ের মা চায় না তার শ্বশুর শাশুড়ির কাছে মেয়ে মানুষ হোক। ওনার ধারণা ওরা মেয়েকে সেভাবে শিক্ষা দিতে পারবে না। পুরনো দিনের ধ্যান ধারণা দিয়ে বাচ্চা মানুষ হয় না। ওরা চলে যেতে জুঁই খুব আঘাত পেয়েছিল। ওদের কাছেও নাতনি ছিল প্রাণ। ওখানে গিয়ে মানুষ দুজন বেশি দিন বাঁচেনি। দাদু ঠাকুমা চলে যেতে জুঁই বাবা মাকে আঁকড়ে ধরতে চাইল, কিন্তু তাদের সে সময় কোথায়? অফিস, পার্টি, ঘুরে বেড়ানো, বন্ধু বান্ধব, এই নিয়েই হইচই। এইসব করেই সময় কাটাতো দুজনে। একজন গভর্নেন্স রেখেই তারা তাদের দায়িত্ব পালন করেছে। খালি দামি দামি গিফট দিত মেয়েকে, যা সে ছুঁয়েও দেখত না, রাগ করে ছুঁড়ে ফেলে দিত। মেয়েটার মনে আস্তে আস্তে ক্ষোভ বাড়তে লাগলো। দিন দিন অবাধ্য হয়ে উঠছিল। শরীর খারাপ হলে মেয়ে মাকে বলতো, আজ তুমি বাড়ি থাকো না মম, আমার কাছে একটু বসো আজ। আর মা উত্তর দিত, আমি বাড়িতে বসে থাকলে তোমার এত দামি দামি ডল আসবে কি করে, আর এত ফ্যান্সি ড্রেসই বা কিনবো কিভাবে? সুজাতা আন্টি তো আছে তোমার সাথে, যা দরকার আন্টিকে বলবে। মেয়ে খেপে গিয়ে সব ডল আর জামা কাপড় বাইরে ফেলে দিত। এমনকি স্কুল কলেজেও বন্ধু সেভাবে নেই, ওর ছিলও না। জুঁই বলতো, ওরা তো খালি শপিং, দামি রেস্টুরেন্টে খাওয়া, মুভি দেখা, এর বাইরে কিছুই জানে না। কলেজেও কোনো বন্ধু ছিল না? আকাশ জানতে চাইল। প্রথম দিকে অনেক বন্ধু ছিল, তবে ও চিরকাল হইচই কম পছন্দ করত। আর বন্ধুরা ছিল অন্যরকম। তাদের মেন্টালিটির সাথে ও নিজেকে খাপ খাওয়াতে পারত না। তবুও ছিল বন্ধুত্ব। একদিন ও কলেজ থেকে ফিরছিল এক বন্ধুর সাথে।
বাস স্ট্যান্ডে একটা ভিখিরি মেয়ে ওর বন্ধুর হাত ধরে কিছু খাবারের জন্য পয়সা চায়। তাতে মেয়েটি এত রেগে যায় যে পায়ের চটি খুলে বাচ্চা মেয়েটিকে মারে। ওই ব্যাপারটা খুব হার্ট করেছিল জুঁইকে। সেই থেকে ও কারোর সাথেই আর বন্ধুত্ব রাখতো না। ও বলতো, এরকম মেন্টালিটির লোকজন না আমার বন্ধু হতে পারে না। ওরা সবাই দামি জামা কাপড় আর বয়ফ্রেন্ডের গল্প ছাড়া কিছুই জানে না, পড়াশোনা নিয়েও মাথা ঘামায় না। এমনও হতে পারে জুঁই ওদের সাথে বেমানান, হয়তো এটাই নর্মাল। সুজাতার কাছে এবার আকাশ জানতে চায়, জুঁই কোন ক্লাসে পড়ে আর ওর কলেজের নাম কি? গোখেল মেমোরিয়াল, সেকেন্ড ইয়ারে পড়ে, ইংলিশ অনার্স নিয়ে। আপনি কি এই একটানা 17 বছর ধরে জুঁইয়ের কাছে আছেন? আকাশের প্রশ্নে মুখটা নিচু করে সুজাতা জবাব দিল, আমি ছাড়া ওর আছেটা কে? ওকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না, মানে যাওয়ার কথা ভাবতেও পারি না। আসলে জুঁই ছাড়া আমারও তো কেউ নেই। জুঁই আমার মেয়ের মতোই, আমি ছাড়া ওকে কেউ সামলাতেও পারবে না। জুঁইকে কাল হসপিটাল থেকে রিলিজ করা হবে। ওকে নেক্সট 2 দিন বাদে চেম্বারে নিয়ে আসবেন। পরপর কটা কাউন্সেলিং করাতে হবে। আর যে ওষুধগুলো দিলাম সেসব যেন ঠিকঠাক খায় একটু দেখবেন। আর সাবধানে রাখতেই হবে, সেটা আপনি ভালোই জানেন। আকাশ সুজাতাকে সব বুঝিয়ে দিল। সুজাতা মাথা নেড়ে বেরিয়ে গেল ওখান থেকে। আজ রাতে রাউন্ড দিতে গিয়ে আকাশ জুঁইয়ের কাছে গেল না ইচ্ছে করে। তাকে দূর থেকে দেখতে পেয়ে জুঁই চেঁচিয়ে ডাকলো, এই যে ডক্টর, একবার শুনবেন? আকাশ নিস্পৃহ মুখে বলল, কি ব্যাপার? আমাকে তলব কেন? আমাকে তো একজন পছন্দই করে না। সেটা আমি কখন বললাম? আপনি এত মিথ্যে কথা বলেন কেন? আমি জানতে চাইছিলাম আমার কাল কটায় ছুটি হবে। কাল যে ছুটি হবে সেটা তোমায় কে বলল? আকাশ হেসে ফেলে, বারে, আন্টি যে আমায় বলল কাল এসে আমায় নিয়ে যাবে। আমি কিন্তু এখানে আর থাকবো না বলে দিলাম। জুঁইয়ের কথায় অভিমানে তার গাল দুটো ফুলে গেল। কেন, এই জায়গাটা খুব খারাপ নাকি আমরা খারাপ, কোনটা বলো তো? আমি বাড়ি যাব। রাতে আন্টি মাথায় হাত না বুলিয়ে দিলে আমার যে ঘুম আসে না। আমি কি করব? একটু অসহায় মুখে জানালো জুঁই। আকাশ একটু চুপ থেকে বলল, আন্টি তোমায় খুব ভালোবাসে, তাই না? কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে জুঁই। কি যেন ভাবতে থাকে ওর ভাষা ভাষা চোখ দুটো মিলে। আকাশ ভাবে জুঁইয়ের চোখ দুটো যেন পদ্মর পাপড়ির মতো সুন্দর। এইরকম চোখ নিয়ে তো কবিরা কাব্য করে থাকে। হঠাৎই আকাশ মনে মনে লজ্জিত হয়ে ওঠে নিজের কাণ্ড দেখে। তার হলোটা কি? ডক্টর আকাশ সেনগুপ্ত নাকি আজ কাব্য করছে কারোর চোখ দেখে, যে জীবনে একটা মেয়ের সাথেও বন্ধুত্ব করেনি। আকাশ এবার প্রসঙ্গ পাল্টে বলে, কেউ তো তোমায় ভালোবাসে, তার ভালোবাসার কোনো দাম দেবে না, শুধু নিজের কথাই ভাববে। আন্টির তো তুমি ছাড়া কেউ নেই। তোমার কিছু হয়ে গেলে আন্টি বাঁচবে? এতটা স্বার্থপর নাকি তুমি? শুধু নিজের কথাই ভাবো। এখনো সে কোনো উত্তর দিল না, শুধু সুন্দর চোখ দুটো জলে ভরে উঠল। আকাশ এবার নিঃশব্দে সরে এলো ওখান থেকে। মেয়েটা কি যেন ভাবনায় ডুবে রয়েছে। থাকুক জুঁই ওর মনের ভাবনা নিয়ে। ওর মনের গহীনে অনেক কষ্ট, অনেক ব্যথা জমে আছে। অনুরাধা দুবার ডেকেও ছেলের কোনো সাড়া না পেয়ে ঘরের দিকে উকি মেরে দেখলেও আকাশ কি এক চিন্তায় মগ্ন মৈনাক হয়ে রয়েছে। সামনে একটা খোলা বই রাখা, অথচ মন অন্য কোথাও রয়েছে। না, ব্যাপারটা দেখতেই হচ্ছে। অনুরাধা এবার ঘরে ঢুকে ডাক দিল, বাবান, কতবার ডাকছি, এবার খেতে আয়। কি এত ভাবছিস? বাবান ওরফে আকাশ একটু লজ্জিত হয়ে মাকে বলল,
আসলে আমি খেয়াল করিনি মা। চলো চলো খেতে বসি। অনুরাধা খাবার দিতে দিতে বলল, তুই কি এত চিন্তা করছিলি বলতো? আসলে নার্সিংহোমে গতকাল একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। বছর 20-21 বয়স হবে, অথচ এই বয়সেই মেয়েটার বাঁচার ইচ্ছে নেই। দুবার সুসাইড করার চেষ্টা করেছে। অনুরাধা অবাক হয়ে জানতে চাইল, এ কিরকম কথা? ওইটুকু বয়সে মরে যাবার এত ইচ্ছে কেন? ওর বাড়িতে আর কে আছে? বাড়িতে বাবা মা সবাই আছে, কিন্তু মেয়েটার জন্য তাদের কাছে সময় নেই। ছোটবেলা থেকেই সে আয়ার কাছে মানুষ। মেয়েটার মনের মধ্যে তাই ক্ষোভ জমতে জমতে ওর বাঁচার ইচ্ছেটাই চলে গেছে। আহারে, মেয়েটার জন্য ভারী কষ্ট হচ্ছে আমার। একটা বাচ্চা ছোটবেলা থেকে বাবা মার কাছে উপেক্ষা পেয়ে এমন হয়ে গেছে। শোন, কাল আমি মাসির বাড়ি যাব। ফেরার পথে তোর নার্সিংহোম গিয়ে মেয়েটার সাথে দেখা করব। আমার ওকে খুব দেখতে ইচ্ছে করছে। অনুরাধার এমন অদ্ভুত প্রস্তাব শুনে আঁতকে ওঠে আকাশ। আরে, তুমি খেপে গেলে নাকি? তাছাড়া জুঁয়ের কাল ছুটি হয়ে যাচ্ছে। ওর নাম বুঝি জুই? বাহ, ভারী মিষ্টি নাম তো। তা তুই বলছিস ওর কাল ছুটি হয়ে যাবে? আসলে ভাবলাম আমার ছেলের মনে যার জায়গা হয়েছে তাকে একবার দেখে চোখ সার্থক করতাম। আকাশ এবার অপ্রস্তুত হয়ে বলে, এসব কি বলছো তুমি? ও আমার পেশেন্ট। আমার কাজ ওকে সুস্থ করে তোলা। তোমার মাথাটা কি গেল নাকি? এতদিনের মধ্যে তো কোনো পেশেন্টের জন্য এত ভাবতে দেখিনি আমার ছেলেকে। তাই ভাবলাম মনের ডাক্তারের নিজের মনটাই চুরি গেছে কিনা। এত বছরের মধ্যে কোনো মেয়েই মনে জায়গা নিতে পারেনি। এবার তাই আশায় ছিলাম হয়তো আমার বাবানের মনের খালি জায়গাটা কোনো মেয়ে এন্ট্রি নিতে পেরেছে। উফ মা, এবার তো মনে হচ্ছে তোমার ট্রিটমেন্ট করতে হবে। যা খুশি তাই ভেবে বসে থাকছো। বলেই বাবান রাগ রাগ মুখে চেয়ার ঠেলে উঠে পড়ল খাবারের টেবিল ছেড়ে। অনুরাধা মুখ টিপে হেসে ফেলল এবার। জুই আজ বাড়ি ফিরছে। ডাক্তার আসার সময় তাকে বলল, আর যেন তোমাকে এই নার্সিংহোমে না দেখিয়ে আসতে। এটাই লাস্ট। শুনেই জুইয়ের মাথা গরম হয়ে গেছে। আরে তোর তাতে কি? হ্যাঁ, নার্সিং হোমটা মনে হয় উনি কিনে রেখে দিয়েছেন। আজ সারাদিন যতবার কথাটা মনে পড়েছে ততবার তার মাথাটা গরম হয়ে যাচ্ছে। জুইয়ের কাছে এখন শেলি বাইরনের লেখা কবিতাগুলো যেন দুর্বোধ্য ঠেকছে। কেমন আছো জুই? শরীর ঠিক আছে এখন? জুইয়ের মা রাখি ঘরে ঢুকল। জুই মাথা নেড়ে হ্যাঁ বলল। মা তার পাশে গুছিয়ে বসে বলল, শোনো জুই, তোমাকে একটা কথা বলি। তুমি আর বাচ্চা নও, 21 বছরে পা দিয়েছ। এবার ম্যাচিওর হও। কিছু কিছু জিনিস তোমার এবার বুঝতেই হবে। এভাবে যখন খুশি সুইসাইড করার ইচ্ছা মাথায় চাপলে তো মুশকিল। এ কি বাচ্চাদের খেলার জিনিস নাকি? আমাদের একটা প্রেস্টিজ বলে জিনিস আছে। এভাবে বারবার নার্সিংহোমে গিয়ে তুমি আমাদের সবার কাছে হাসির খোরাক করে তুলেছ। বাইরের লোকজন কি ভাবছে বলো তো আমাদের নিয়ে? নানা রকম গসিপ তৈরি করছে। এবার একটু নর্মাল হও। আমরা তোমার কোন অভাবটা রেখেছি বলো তো, যার জন্য তুমি বারবার এরকম করছো? প্লিজ চুপ করে থেকো না, আনসার মি। মায়ের কথা এতক্ষণ ধৈর্য ধরে শুনছিল জুই। আচমকা জোরে বলে উঠল, অভাবটা কিসের সেটা তোমরা কোনোদিনও বুঝবে না। আর আমি সুইসাইড করি একেবারে মরে যাওয়ার জন্য। বাড়ি ফিরে আসার কোনো ইচ্ছে আমার থাকে না, কিন্তু কি করব, ব্যাড লাক। বেঁচে আবার এই বাড়িতেই তোমাদের কাছে ফিরতে হয়।
কথাগুলো বলেই জুই বিছানা থেকে নেমে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। দাম করে দরজাটা বন্ধ করে দিল সে। আর রাখি সান্যাল কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থেকে বেরিয়ে গেল ঘর থেকে। সুজাতার কানে সব কথাই গেছে। সে রাখি বেরিয়ে যেতেই ঘরে এলো। জুই গেল কোথায়? কোথাও তো নেই। হঠাৎই ওয়াশরুমের দিকে চোখ গেল। ভেতর থেকে দরজাটা বন্ধ। সুজাতার বুকের ভেতরটা ধক করে ওঠে। আবার কি জুই কোনো অঘটন ঘটাচ্ছে? সেই ওয়াশরুমের দরজাটা ধাক্কা দিতে থাকে সমানে। জুই দরজাটা খোলে না। ভয়ে আতঙ্কে সে আরো জোরে ধাক্কা দিচ্ছিল। তাও দরজা খোলে না জুই। এবার কাঁদতে কাঁদতে ওয়াশরুমের সামনে বসে পড়ে সুজাতা আর সমানে বলতে থাকে, জুই, জুই বাবা, বাবা দরজা খোল। জুই, জুই, জুই দরজা খোল। জুই সোনা, সোনা তুই দরজা খোল মা, দরজা খোল। আর এরম করিস না মা, মারে আমি তোকে ছাড়া কি করে বাঁচবো মা? তুই তুই কি আমার কথা একবার ভাববি না রে? হ্যাঁ, দরজা খোল ওরে জুই। এবার ওয়াশরুমের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ফোলা আরক্ত মুখে জুই বেরিয়ে এলো। সুজাতা তাকে জড়িয়ে ধরতেই কান্নায় ভেঙে পড়ল জুই। সুজাতা তাকে বুকের মধ্যে শক্ত করে চেপে ধরে রইল। আজ রাতে জুই ঘুমিয়ে পড়লে অনেক ভাবনা চিন্তার পর সুজাতা একজনকে ফোন করল আর সবটাই খুলে বলল তাকে। জুই চলো আজ একটু বাইরে ঘুরে আসি। ঘরের মধ্যে আর ভালো লাগছে না, বড্ড একঘেয়ে লাগছে। সুজাতার মুখে এমন কথা শুনে জুই অবাক হল। আন্টি আজ নিজে থেকে এমন কথা বলছে। যদিও সে জোর করলে বের হয় বাড়ি থেকে, কিন্তু আজ নিজে থেকে বলছে শুনে বেশ অবাকই হলো জুই। কোথায় যাব আন্টি বলো? এই চলো না একটু গঙ্গার ধার থেকে ঘুরে আসি, না হয় ভালো লাগবে ওখানে গেলে। তুমি কি বলো? হ্যাঁ চলো না, তোমার যেখানে ভালো লাগবে সেখানেই যাব। সুজাতা ওকে আদর করে বলে, আমার সোনা মেয়ে। কিন্তু বাড়ির গাড়ি নেওয়া চলবে না, আমরা ক্যাব ধরে যাব। তাই করব, চলো। গঙ্গার ধারে সূর্যাস্ত দেখতে দেখতে দুজনেই বিভোর হয়ে যায়। সুজাতা আর নিজের মনেই বলতে থাকে, জানিস জুই, আমি যখন ছোট ছিলাম গ্রামের নদীর ধারে বাবার হাত ধরে বেড়াতে যেতাম। কোনোদিন সকালে সূর্যোদয়, কোনোদিন বিকেলে সূর্যাস্তের রং মেখে বাড়ি ফিরতাম। নদীর বুকে কত পালতোলা নৌকোর আনাগোনা দেখতাম, আর মনে মনে ভাবতাম আমিও নৌকায় করে একদিন অনেক দূরে পাড়ি দেব, রূপকথার সেই গল্পের মতো। আমাদের জীবন তো নদী সর্বস্বই ছিল। তোমার বাড়ি কোথায় ছিল আন্টি? সেই কাটোয়ায় নদীর ধারে। জানিস, ওখানে দুটো নদী যেখানে মিশেছে সেখানে অদ্ভুতভাবে দুটো রং আলাদাভাবে বোঝা যেত। কি যে মজা লাগতো বলার নয়। আমি তো কোনোদিন এসব দেখিনি, তাই আজ আমি তোমার গল্প শুনবো আন্টি। তুমি তোমার কথা বলো, আমি শুনবো তোমার নিজের জীবনের গল্প। ধুস, আমার জীবনের কোনো গল্প নেই রে। বিবর্ণ রংহীন এক জীবন। এখন আমার জীবনের রং হচ্ছে এই জুঁই ফুলটা। বলেই সুজাতা আলতো হাতে জুইকে জড়িয়ে ধরল। তা হোক, ওই বিবর্ণ জীবনের গল্পই আমি শুনতে চাই। আমি তো তোমার কথা কিছুই জানি না।
জুঁইয়ের আবদার শুনে সুজাতা একটু চুপ করে থেকে বলতে শুরু করলো তার কথা, তার ব্যর্থ ঠকে যাওয়া জীবনের গল্প। খুবই সাধারণ ঘরের মেয়ে ছিলাম। আমার পরে আরো দুটো ভাই বোন ছিল। সুখ না থাকলেও স্বস্তি ছিল সংসারে, জানিস। বাবার অল্প রোজগারে মা ঠিক চালিয়ে নিত সংসারটা। আমি পড়াশোনায় খুব ভালোই ছিলাম। কলেজে উঠে টিউশনি ধরলাম। বাড়ি ফিরতে রাত হতো প্রায়। বাবা ভীষণ রাগ করতেন এত রাতে বাড়ি ফিরতাম বলে। কিন্তু টাকা রোজগারের নেশা ধরে গিয়েছিল তখন। হাতে পয়সা থাকলে ভালোই লাগতো। একদিন বৃষ্টির রাতে বাড়ি ফেরার সময় পরিচয় হলো একটা ছেলের সাথে। সে তার বাইকে করে আমায় আমার বাড়ি পৌঁছে দিয়েছিল সেদিন। সেই শুরু হলো মেলামেশা পার্থ নামক ওই ছেলেটির সাথে। বাবার কানে পৌঁছলে বাবা আমায় সাবধান করেছিল অনেক করে, কিন্তু আমি তখন কানে তুলিনি রে। বয়সের দোষ বা ভাগ্য, যেটাই বলতে পারিস। পার্থ বলতো তাদের কলকাতায় নাকি কোনো বাড়ি আছে। বাবার বিরাট বিজনেস, সেসব সামলাতে দু জায়গাতেই থাকতে হয় তাদের। প্রায় সময় খুব ব্যস্ত থাকতো পার্থ সেই জন্য। যদিও পরে জেনেছিলাম ওর একটা সাইকেল বাইক সারানোর দোকান ছিল কাটোয়া শহরে, কিন্তু সেটা অনেক পরের কথা। এরপর আমি গ্র্যাজুয়েট হলাম। তারপর পার্থ বিয়ের কথা তুলল। জানতাম বাবা রাজি হবে না, ঠিক তাই বাবা মুখের ওপর বলে দিল, এরকম একটা অচেনা অজানা ছেলের সাথে আমি কোনো মতেই তোর বিয়ে দেব না। আমি নিজে দেখে শুনে বিয়ে দেব তোকে। সত্যি সত্যি বাবা আমার জন্য পাত্র দেখা শুরু করলো। তখন সেসব কথা শুনে পার্থ আমায় ওর সাথে পালিয়ে যেতে বলেছিল। প্রথমে মন সায় দিতে চাইনি, জানিস, কিন্তু সমানে ওর উস্কানিতে আমি প্রভাবিত হয়ে গেছিলাম। তারই মধ্যে বাবা আমার বিয়ে এক জায়গায় ঠিক করে ফেলেছিল। তারপর তো আর পালানো ছাড়া আর কোনো পথই থাকে না, তাই না? একদিন সামান্য কিছু গয়না টাকা আর জামা কাপড় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম কলকাতার উদ্দেশ্যে। পার্থ আমাকে নিয়ে গিয়ে একটা মন্দিরে বিয়ে করলো। তারপর একটা বস্তির ঘরে উঠল। আমি অবাক হয়ে বললাম, এখানে কেন? তোমার বাড়িতে নিয়ে যাবে না? সে একগাল হেসে বলেছিল, দাঁড়াও, আগে বাড়িতে বাবা মাকে তো জানাবো, তারপর তোমাকে নিয়ে যাব। কদিন সময় লাগবে। ততদিন আমার টাকা আর গয়না বিক্রি করেই সংসার চালাতে হয়েছিল আমায়। সারাদিন ঘুরে রাতে পার্থ বাড়ি ফিরত। কেনা খাবার কিনে খেতে হতো। বাড়িতে কবে জানাবে এই কথা জিজ্ঞেস করলেই বিরক্ত হয়ে যেত। মুখে মদের গন্ধ পেতাম। প্রতিবাদ করলেই ধমকানি আর শাসানি শুনতাম। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি পার্থ ঘরে নেই। আর আমার ব্যাগ পুরো খালি। গয়না টাকা সব লোপাট। একটা পয়সাও ঘরে নেই। আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। আশেপাশের লোক সব কথা শুনে আমাকে অনেক সাহায্য করেছিল। একটা রান্নার কাজের জোগাড়ও করে দিয়েছিল। কোনো রকমে দিন চলতো আমার। সেই রান্নার বাড়িতেই একদিন সবাই শুনলো আমার দুঃখের কাহিনী। তারা যখন জানলো আমি কমার্স গ্র্যাজুয়েট, তখন তাদের বাড়ির একজন ওই রান্নার কাজের বদলে তোমার জন্য গভর্নেন্সের কাজটা জোগাড় করে দিয়েছিল। সেই থেকে জীবনের 17টা বছর কাটিয়ে দিলাম আমার এই জুঁই সোনার সাথে। আর কোনোদিন কোথাও চাকরির চেষ্টা করিনি, আর করতেও চাইনি। জুঁই তার আন্টির কাঁধে মাথা রাখল।
তুমি সারা জীবন আমার সাথেই থাকবে। পড়াশোনা শেষ করে আমি চাকরি করব, তুমি আর আমি দুজনে বাকি জীবনটা কাটিয়ে দেব। বারে, আমার জুই সোনা বিয়ে করে সংসার করবে না? এমনি করেই কি জীবন কাটাবে বুঝি? না আন্টি, আমি ছোটবেলা থেকে যে জীবন দেখেছি, আমার ঘর সংসার করার কোনো ইচ্ছা নেই। আমি আমার মতোই চলবো বাকি জীবনটা। তাছাড়া আমার মতো অ্যাবনর্মাল মেয়েকে কে নিজের জীবনে যেচে নেবে বলো? সুজাতা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ধুর পাগল, দেখবি একদিন এমন দিন ঠিক আসবে, কেউ তোকে ঠিক বুঝবে। সোনার মতো খাঁটি আমার এই জুই সোনার মনটাকে ঠিক কদর করবে। তখন তুই তাকে দূরে সরাতে পারবি না রে মা। এমন সময় একটা বেলুনওয়ালা আসতেই জুই তার কাছ থেকে সব কটা গ্যাস বেলুন কিনে নিল। এরপর একটার পর একটা বেলুন ওড়াতে শুরু করলো। সুজাতা শুধু জুইয়ের শিশুদের মতো উচ্ছ্বাসটা প্রাণ ভরে দেখছিল। অনেকেই অবাক হয়ে দাঁড়িয়ে দেখছিল জুইয়ের কাণ্ড কারখানা। শেষ বেলুনটা যখন ওড়াচ্ছে, কেউ একজন জুইয়ের হাত থেকে কেড়ে নিল সেটা। সে অবাক হয়ে তাকিয়ে দেখে লোকটা ডক্টর আকাশ সেনগুপ্ত। আপনি আমার বেলুন কেড়ে নিলেন কেন? জুই কোমরে হাত দিয়ে জানতে চাইল। আকাশ বলল, ওরে বাবা, এ যে সেই ঝগড়ুটে মাসিমা দেখছি। আপনি হঠাৎ কোথা থেকে উদয় হলেন বলুন তো? কি আর বলবো, দুপুরবেলা ঘুমোচ্ছিলাম, হঠাৎ স্বপ্ন দেখলাম তুমি এখানে এসে টাকা ওড়াচ্ছ দু হাতে। কিছু টাকা ধরার আশায় ছুটে এলাম এখানে। ও মা, দেখি টাকা নয় বেলুন, তাই ধরে নিলাম একটা। আকাশের আজগুবি কথা শুনে জুই ক্ষেপে লাল, আর ওদিকে মুখ টিপে হেসে চলেছে সুজাতা। আকাশ এবার 3টে আইসক্রিম এনে হাজির হল। জুইকে দিতে গেলে সে নেবে না কিছুতেই। আকাশ বলল, তাহলে কেউ আইসক্রিম খাবো না আজ। বাধ্য হয়ে সেটা হাত বাড়িয়ে নিল জুই। এমন সময় দুটো ভিখারি বাচ্চা এসে খেতে চাইল। আকাশ তাদের দুজনকে আইসক্রিম কিনে দিল সাথে সাথে। জুইয়ের চোখের মুগ্ধতা আকাশের নজর এড়াল না। এবার অন্ধকার নেমে আসতেই সুজাতা জুইকে বলল, এবার তো বাড়ি ফিরতে হবে, জুইবানা, রাত হয়ে যাচ্ছে তো। আকাশ সুজাতার দিকে তাকিয়ে বলল, একজন তো আমাকে দেখতেই পারে না। তা আন্টি, আপনি আমার সাথে বাড়ি ফিরবেন তো? আর চোখে জুইকে দেখে সুজাতা বলল, আমি আমার জুইকে ছেড়ে তোমার সাথে যাবো কি করে বলো দেখি? জুই রেগে উঠে বলল, আমি একাই যেতে পারবো, তুমি চলে যাও না ওই লোকটার সাথে। বারে, জুই না গেলে আমি যাব কেন? আকাশ বেজার মুখে বলল, কি আর করা যাবে, আমি একাই যাব না হয়। তা আন্টি, আপনারা কিসে যাবেন? আগে আপনারা ক্যাবে উঠুন, তারপর না হয় আমি যাব। ঠিক আছে আন্টি, চলো ওনার গাড়িতে। গায়ে পড়ে কেউ উপকার করতে চাইলে কি আর করা যায়। জুইয়ের কথায় সুজাতা আর আকাশ চোখাচোখি তাকায়। দুজনের মুখেই মুচকি হাসি। গাড়িতে যেতে যেতে আকাশ যত কথা বলছে, জুই তার উত্তরে হু হা করে গেল। গাড়ি থেকে নেমে আকাশকে জুই বলল, আপনি ডাক্তারি ছেড়ে গাড়ির ড্রাইভার হলেও ক্ষতি ছিল না, আমাদের মতো লোকজনকে লিফট দিতেন। আকাশ হাসতে হাসতে বলে, তোমার আদেশ শিরোধার্য, এবার থেকে তাই করব। দরকার হলে তোমার ড্রাইভারই হব না হয়। সুজাতা এগিয়ে গিয়েছে, দেখল জুই যখন ফিরল তার মুখে মুচকি হাসি। টুং করে শব্দ হতেই জুই বুঝল আমার কোনো মেসেজ এসেছে ফোনে। এই এক কাজ হয়েছে আজকাল, একটা অচেনা নাম্বার থেকে খালি সুন্দর সুন্দর মেসেজ আসছে। ফোনটা খুলতেই ভেসে উঠল লেখাটা, তুমি সমুদ্র দেখেছ? তোমার চোখে সেই সমুদ্রের গভীরতা, তাতে আমি ডুবতেও রাজি, যদি তুমি রাজি থাকো। কোনো সময় লিখেছে,
রামধনু দেখেছ? রামধনুর 7 রঙে তোমায় রাঙিয়ে দিতে চাই, যদি তুমি কাছে ডেকে নাও আমায়। আজ আবার লিখেছে, শিশিরে ভেজা ঘাসে পা দিয়েছ কখনো? দেখবে আমার ভালোবাসার মতো নরম সেটা। আরও লিখেছে, বন্য হরিণীর মতো চোখ দুটো তোমার, তাতে পৃথিবীর সব বিস্ময় জমা রয়েছে যেন। ওই চোখের দিকে তাকিয়ে ভ্রমরের গুনগুন থেমে যাবে। খুব চিন্তায় পড়ে যায় জুই, এসব কে লিখছে তাকে? সে তো সেই রকম কাউকে চেনেও না, তবু ভালো লাগছে এই লেখাগুলো পেয়ে। কথাগুলো ভারী সুন্দর। যে লিখেছে সে নিশ্চয়ই কবি হবে। সে তো রোজ অপেক্ষা করে থাকে এই মেসেজগুলোর জন্য। তার কথা কেউ ভাবছে, এটা ভেবেই জুইয়ের মন খুশিতে ভরে যায়। তবু তার জানতে ইচ্ছা করে এই অচেনা মানুষটাকে। আজ কিন্তু সন্ধেবেলা ডক্টরের কাছে যেতে হবে জুই, মনে আছে তো? সুজাতা ঘরে এসে মনে করিয়ে দিল। মনে আছে, ওই বিচ্ছিরি ডক্টরের কাছে যাওয়ার দিন আজ। রাগত মুখে বলল জুই। সুজাতা হেসে বলে, কেন, ও আবার কি করলো? আমার তো বাবু খুব ভালো লাগে ছেলেটাকে, কি সুন্দর ব্যবহার। তাহলে তুমি গিয়ে দেখাও না, আমি যাচ্ছি না তোমার সাথে। সুজাতা হেসে জুইকে জড়িয়ে ধরে বলে, পাগলি মেয়ে কোথাকার। পেশেন্টটা কে শুনি, আমি না তুমি? আমি যাব দেখাতে? আপনারা একটু ওয়েট করুন, ডক্টর সেনগুপ্ত এসে যাবেন একটু। রিসেপশনে বসে থাকা মেয়েটা বলল। ওরা অপেক্ষা করতে থাকে। জুই হঠাৎ সুজাতাকে বলে, আন্টি আমি ভেতরে গিয়ে বসছি, এখানে গরম লাগছে। জুই চেম্বারে ঢুকে যায়। ওখানে এসি চলছে, আরাম করে বসে সে। সামনের টেবিলের ওপর কত কি রাখা আছে। সময় কাটাতে একটা ডায়েরি টেনে নেয় জুই। পাতা উল্টাতে উল্টাতে চমকে ওঠে সে। এতে এসব কি লেখা? জুইয়ের ফোনে যে মেসেজগুলো যায় এখানে সেইগুলি লেখা আছে। এর মানে কি? প্রথমেই লেখা, তুমি কোন কাননের ফুল? জুঁই ফুল আমার বড্ড প্রিয়। তুমি যে আমার স্বপ্নের বাগানে ফোটা সেই জুঁই ফুল, তোমাকে কোনোদিন শুকাতে দেব না আমি, আই প্রমিস। এরপরে একটার পর একটা কবিতার মতো করে লেখা মেসেজ, যেগুলো উনি রোজ একটা করে জুইয়ের ফোনে পাঠান। পড়তে পড়তে হেসে ফেলে জুই। এসব তাহলে এনার কীর্তি। একেই বলে ছুপা রুস্তম। ডাক্তারবাবু যে এভাবে ধরা পড়ে যাবে তা বোধহয় স্বপ্নেও ভাবেনি। হঠাৎ জুই চেম্বার থেকে বেরিয়ে এসে সুজাতাকে বলল, আন্টি বাড়ি চলো তাড়াতাড়ি। সে কি, আগে ডক্টরকে দেখাই তো, আজ তো তোমাকে দেখাবার কথা। না না, তুমি বাড়ি চলো, আমার কিচ্ছু লাগবে না আর, আমি একদম ভালো হয়ে গেছি। আচ্ছা, পাগলের পাল্লায় পড়া গেল বলে সুজাতাও ওর পেছন পেছন গাড়িতে উঠে বসে। রিসেপশনের মেয়েটা অবাক হয়ে তাকিয়ে থাকে। বাড়ি ফিরে সোজা নিজের ঘরে ঢুকলো জুই। আকাশের মোবাইলে মেসেজ পাঠালো, তোমার আকাশে আমি মেঘ হয়ে ভাসতে রাজি, তুমি বৃষ্টির মতো ভাসিয়ে নেবে কি আমায়? ঘর অন্ধকার করে ওর প্রিয় গান চালিয়ে শুয়ে থাকলো জুই আকাশের মেসেজের অপেক্ষায়। ওর পাঠানো মেসেজগুলো জুইকে নতুন করে বাঁচার পথ দেখাচ্ছে। আর সে কোনোদিন মরে যাওয়ার কথা ভাববে না। থ্যাংক ইউ ডাক্তারবাবু। তাহলে কেমন লাগলো আজকের গল্প? মতামত জানান কমেন্ট বক্সে। আজকের গল্পের সূত্রধর আমি সূর্য, গল্প পাঠে ছিল নিগম, অন্যান্য চরিত্রে সূর্য, খুশি, অরিত্র, সঞ্চালী, ইরিনা, ঝিনুক, পূজা, প্রতীক ও পৌত্তুষা। গল্প সংযোজন আমি সূর্য, আবহে অরিত্র দাস, প্রচ্ছদে দ্বীপ, পরিচালনায়
টিম রাতের গল্প। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো গল্পে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।